তো আমরা আজকে পড়তে যাচ্ছি ফিজিক্স সেকেন্ড পেপারের ষষ্ঠ অধ্যায়, জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো আমার মনে হয় যে তোমরা একটু একটু ইনফরমেশন এই চ্যাপ্টারের জানো। তোমরা 9 10-এ মেবি পড়ে আসছো একটু, যে কিভাবে বাস্তব বিম্ব গঠিত হয়, অবাস্তব বিম্ব গঠিত হয়, উল্টা সোজা বিবর্তিত কর্বিত, এইসব কিছু ইনফরমেশন এখানে শেখানো হবে। বাট চ্যাপ্টারটা খুবই সুন্দর, সবাই প্রথম দেখে মনোযোগ দিয়ে শোনো। তো এই জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার নাম শুনেই বোঝা যাচ্ছে আসলে এই চ্যাপ্টারে কিছু হিসাব নিকাশ নিয়ে আলোচনা করা হবে, যে লক্ষ্যবস্তুটা কোথায় হলে বিম্বটা কোথায় হবে, বিম্বের আকৃতি কেমন, এই জিনিসপাতি নিয়ে পরিমাপ নিয়ে আলোচনা করা হবে বিদায় এটার নাম দেওয়া হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো এই জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তে যেয়ে আমরা প্রথমেই যে টপিকটা পড়বো এটার নাম হচ্ছে আলোর প্রতিসরণাঙ্ক। মানে প্রতিসরণাঙ্ক জিনিসটা কি এটা একটু বুঝতে হবে, যেটা মিউ দ্বারা প্রকাশ করা হয়। তো মিউর আমি প্রথমেই একদম তিনটা পরিচয় দিব। তো সবাই একটু মাথায় রাখো, আমরা এই চ্যাপ্টারে মিউর আপাতত তিনটা পরিচয় শিখবো। একদম প্রথম যে পরিচয়টা, কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলতে বোঝায় শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে যাচ্ছি ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং কোনো একটা মাধ্যমে আলোর বেগের অনুপাতটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, ওইটারই বলা হয় প্রতিসরণাঙ্ক। আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি এখন পর্যন্ত, যে বিভিন্ন মাধ্যমে যে আলোর বেগ মেজার করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় শূন্য মাধ্যমে, এবং এই বেগটা আছে 3 × 10⁸। আই হোপ এটা সবাই জানি আমরা। আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এবং এটা সব মাধ্যমের জন্য না, শূন্য মাধ্যমে আলোর বেগটা 3 × 10⁸। এখন আমি যদি পানির প্রতিসরণাঙ্ক বের করতে যাই, তাহলে পানির প্রতিসরণাঙ্ক যদি আমরা মিউ ডাব্লু দ্বারা প্রকাশ করি, যেখানে ডাব্লু ফর ওয়াটার, তাহলে তার প্রতিসরণাঙ্ক পাবো C0/C ডাব্লু, যেখানে সি ডাব্লুটা হচ্ছে পানিতে আলোর বেগ। যারা বুঝছো না তারা আবার শোনো। ধরে নাও আমরা যদি এখন কাচের প্রতিসরণাঙ্ক বের করতে যাই, মিউ অফ জি, জি ফর গ্লাস, তাহলে লিখতে হবে C0/C, মানে কাছে আলোর বেগ। তাহলে দাঁড়াইলো, সরি, কোনো একটা মাধ্যমে আলোর বেগ এবং শূন্য মাধ্যমে আলোর বেগ এবং কোনো একটা মাধ্যমে আলোর বেগ এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এটি হচ্ছে মিউ। তাহলে দেখা যাবে আম, এই এই অংশটা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে যেহেতু সি নট একটা ধ্রুব সংখ্যা, এই সি নটটা যেহেতু ধ্রুব সংখ্যা, এটা যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ এবং তার মান হচ্ছে অলওয়েজ 3 × 10⁸, তাহলে মিউ জি এর সাথে সি জি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ইট মিনস যে মাধ্যমে আলোর বেগ যত বেশি ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক তত কম। তো উল্টাই বলা যায়, যার প্রতিসরণাঙ্ক যত বেশি ওই মাধ্যমে আলোর বেগ তত কম। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, তোমরা জানো কিনা যে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, আবার কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। তাহলে মিউ অফ উপরটা হচ্ছে পানির, তাহলে মিউ অফ ডাব্লু হচ্ছে 1.3, আর মিউ অফ জি গ্লাসের হচ্ছে 1.5। তাহলে যার প্রতিসরণাঙ্ক বেশি ওই মাধ্যমে কিন্তু আলোর বেগ কম, কারণ প্রতিসরণাঙ্কের সাথে মাধ্যমে আলোর বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে প্রতিসরণাঙ্কের প্রথম পরিচয়। আমি বোঝানোর সময় বলি যে ধরে নাও কোনো একটা মাধ্যমের মিউর মান 2, এখান থেকে তুমি আসলে কি বুঝবা? মিউর মান 2 যদি হয়, তাহলে তোমাকে বললাম যে উপরে একটা সংখ্যা বসাও, যেন এর নিচে একটা সংখ্যা বসাও, যেন আনসারটা 2 আসে। তো স্বভাবতই তোমাদের হয়তো প্রশ্ন জাগবে যে আচ্ছা আমরা উপরে 2 বসাই নিচে 1 বসাই, অথবা অনেকগুলো নাম্বার আছে, 4 2 10 5 20 10, অনেক নাম্বার আছে। কিন্তু যেহেতু মিউর পরিচয়টা নির্দিষ্ট করা, যে মিউ ইকুয়াল হচ্ছে C0/C, তাহলে দেখো তো, আমরা যদি এই মিউর মানটা 2 রেডি করতে যাই, তাহলে উপরে তো আমাকে C0 লিখতেই হবে, কারণ উপরে তো C0ই বসে। তাহলে উপরে যদি আমি C0 লিখি আর নিচে যদি C0/2 লিখি, তাহলে C0 C0 ক্যান্সেল হয়ে 2টা উপরে উঠে তো মিউর মান 2 হয়ে যাবে। তার মানে সহজ কথায় মিউর মান 2 তখনই আসবে যখন কোনো একটা মাধ্যমে আলোর বেগ, মানে নিচের যেটা, নিচে যে সি, ওটা যখন শূন্য মাধ্যমে আলোর বেগের অর্ধেক। তাহলে যদি জিজ্ঞেস করা হয় মিউর মান 3 কখন হবে বলো, তাহলে মিউর মান 3 হতে হলে উপরে তো শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে ওই মাধ্যমে আলোর বেগটা হতে হবে C0/3। তাহলে কোনো একটা মাধ্যমে আলোর বেগ যদি হয় শূন্য মাধ্যমে আলোর বেগের 3/1 ভাগ, তাহলে তার মিউর মান আসবে 3। আশা করি বুঝতে পারছো। তাহলে যার মিউর মান 3, মানে ওই মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3/1 ভাগ শূন্য মাধ্যমে আলোর বেগের তুলনায়। তাহলে আমরা যদি এখন এই দুইটারে কম্পেয়ার করতে যাই, যে মিউর মান 2 আর মিউর মান 3 বলতে কি বুঝবা? যার মিউর মান 2 ওই মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের 2/1 ভাগ, মানে অর্ধেক। আর যার মিউর মান 3 ওই মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগের 3/1 ভাগ, 1/3। তাহলে সহজ কথায়, যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক যত বেশি ওই মাধ্যমে আলোর বেগ তত কম। এখন এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, ধরে নাও এইরকম যদি একটা প্রশ্ন আমরা লিখতে যাই,
যে মিউ দিয়ে যদি সি বের করতে বলা হয়, তোমাকে বললো যে কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ধরো নাও আমরা যদি পানির কথাই বলি, মিউ অফ জি সমান হচ্ছে 1.33, তাহলে তুমি বলো পানি মাধ্যমে আলোর বেগ কত? তাহলে আমরা জানতাম মিউ সমান হচ্ছে সি নট ডিভাইডেড বাই সি। এখন এখানে যদি ডাব্লু দেই পানি বোঝানোর জন্য, তাহলে নিচেও ডাব্লু দিতে হবে, সি ডাব্লু। তাহলে এখন দেখো মিউ ডাব্লুর মান দিয়ে দিছে, তাহলে আমরা যদি সি ডাব্লুটা এই পাশে নিয়ে আসি, তাহলে লিখবো সি নট ডিভাইড বাই সি নট ডিভাইড বাই মিউ ডাব্লু। মিউ ডাব্লুটা নিচে নিয়ে আসলাম। এখন যদি মান বসাই, সি এর মান তো নির্দিষ্ট করা 3 × 10⁸, আর মিউ জি এর মান দিয়ে দিছিল 1.33, মিউ ডাব্লিউ এর মান। তাহলে খেয়াল করে আছে আপনি, আমাদের দেখা যাবে যে পানির মাধ্যমে আলোর বেগটা কত, এটা চলে আসবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এখান থেকে, এটা আমি একটু পড়াই রাখি, তাহলে দেখা যাবে যে মিউর পরিচয়টা সবাই চিনে যাবা। যে একটা প্রশ্ন আসে এমন, যে ধরো কোনো একটা মাধ্যম, কি মাধ্যম আমরা জানি না, কোনো একটা মাধ্যমে আলো প্রবেশ করছে, তো আমরা কি জানি শূন্য মাধ্যমে আলোর বেগ কিন্তু সবচেয়ে বেশি অন্য যে কোনো মাধ্যমের তুলনায়। যে কোনো মাধ্যম হোক, শূন্য মাধ্যমের তুলনায় অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগটা অবশ্যই কম। তাহলে আলো যখন শূন্য মাধ্যম থেকে কোনো একটা মাধ্যমে প্রবেশ করবে, শিওর আলোর বেগটা হ্রাস পাবে, শূন্য মাধ্যমের তুলনায় কোনো একটা মাধ্যমে আলোর বেগ অবশ্যই কম। তাহলে সি নটটা অলওয়েজ, সি নট ইজ অলওয়েজ গ্রেটার দেন সি, যেখানে সি হচ্ছে কোনো একটা মাধ্যমে আলোর বেগ, আর সি নটটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে সি নটটা যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে এই যে রেশিওটা, এটা অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। তাহলে আমরা আমরা লিখতে পারবো যে মিউর মান অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। কেন বলতেছি আবার বলি, কারণ কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক যখন বের করতে যাব শূন্য মাধ্যমের সাপেক্ষে, তখন শূন্য মাধ্যমে আলোর বেগটা যেহেতু উপরে বসবে আর নিচে যেহেতু কোনো একটা মাধ্যমে আলোর বেগ বসবে, তাহলে দুইটার রেশিও অলওয়েজ গ্রেটার দেন ওয়ান, কারণ সি নটটা সি এর চেয়ে বড়। আচ্ছা, আমরা যে প্রশ্নটা সলভ করতেছিলাম, বলা হবে যে কোনো একটা মাধ্যমে আলো প্রবেশ করছে, করার পর বেগ 15% হ্রাস পায়, 15% হ্রাস পায়। এখন এটা কিন্তু একদম স্বাভাবিক জিনিস, কোনো একটা মাধ্যমে যখন আলো প্রবেশ করবে তখন বেগ স্বভাবতই হ্রাস পাবেই। কোনো একটা মাধ্যমে যখন আলো প্রবেশ করবে তখন অবশ্যই বেগ হ্রাস পাবে। আর এই যে বেগ হ্রাস পাচ্ছে, আমাদেরকে বলবে এই যে বেগ হ্রাস পাচ্ছে 15%, বলো ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হতো। এখন আমরা জানি যদি বেগ 15% হ্রাস পায়, যদি বেগ 15% হ্রাস পায়, তাহলে অবশ্যই 85% হয়, 85% হয়। 15% হ্রাস পাইছে মানে অবশ্যই 85% হয়েছে। তাহলে আমরা লিখতে পারবো, এখান থেকে বুঝতেছি যে ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ মানে হচ্ছে সি, সিটা কত, শূন্য মাধ্যমে আলোর বেগের মানে সি নট এর, সি নট এর 85%। দেখো তো 85% হয় এর মানেটা বুঝছো কিনা? 85% হয় মানে হচ্ছে সি নট, সি, সি নট এর, সি, সি নট এর 85%। তাহলে সি যদি সি নট এর 85% হয়, ওয়েট এ মিনিট প্লিজ, তাহলে আমরা এখান থেকে ভেঙে লিখতে পারবো যে আচ্ছা সি নটটা যদি এই পাশে নিয়ে আসি, সুতরাং সি ডিভাইড বাই সি নট, 85% মানে হচ্ছে 85 ডিভাইডেড বাই 100, 85 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে সি ডিভাইডেড বাই সি নট, এটা আসলে প্রতিসারণাঙ্ক না। প্রতিসারণাঙ্ক হলে হতে হবে সি নট বাই সি, তাহলে অবশ্যই আমাদের ভগ্নাংশটা উল্টাই দিতে হবে। তাহলে এখন যদি আমরা ভগ্নাংশটা উল্টাই দিই, তাহলে লিখতে পারবো সি নট ডিভাইডেড বাই সি, এটা হয়ে যাবে তখন 100/85। আর আমরা জানতাম যে এই সি নট বাই সি যেটা, এটি হচ্ছে প্রতিসারণাঙ্ক। তাহলে আমরা যদি এই যে সি নট বাই সি দেখতে পাচ্ছি, এটার যদি মিউ লিখে দিই, তাহলে এই যে মিউর মান পেয়ে গেছি 100/85। আশা করি এতটুকু বুঝছো। তাহলে আমরা এখান থেকে মিউর মান বুঝে গেলাম, মিউ ইকুয়াল হচ্ছে সি নট ডিভাইডেড বাই সি। এখান থেকে যে এক দুইটা প্রশ্ন আসে এটাও বুঝে গেছি। তো আবার এখান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে রাখছে যে মিউর মান অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। এখন আসো এই স্লাইডটা দিয়ে কি বোঝায় একটু বলি, এই যে এম ইউভি, সরি এখান থেকে একটু লিখি, যে এম ইউ দ্বারা বোঝায় যে ধরে নাও কোথাও লেখা আছে এম ইউভি, এম ইউভি লেখা আছে ধরে নাও কোথায়, এটা দ্বারা আসলে বোঝায় বি মাধ্যমের সাপেক্ষে, সরি কি বলতেছি, এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। এবং তারে যদি আমরা ভেঙে লিখি, এম ইউভি রে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এটা লেখা যায় মিউ অফ বি, মিউ অফ বি ডিভাইডেড বাই মিউ অফ এ, যার সাপেক্ষে এটা নিচে। তাহলে আবার বলতেছি, যদি যেমন হয়তো যদি ধরো নাও জি মিউ ডাব্লু, যেখানে জি ফর গ্লাস আর ডাব্লু ফর ওয়াটার, তাহলে এটার ভেঙে লিখা যাবে মিউ ডাব্লু ডিভাইড বাই মিউ জি, যেখানে যার সাপেক্ষে এটা নিচে আর যার প্রতিসরণাঙ্ক এটা হচ্ছে উপরে। তাহলে মিউ জি মিউ ডাব্লু দ্বারা বোঝায় মিউ ডাব্লু ডিভাইড বাই মিউ জি, যার প্রতিসরণাঙ্ক এটা উপরে আর যার সাপেক্ষে এটা হচ্ছে নিচে। তাহলে আবার বলতেছি, এম ইউ ভি দ্বারা বোঝায় এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, যার প্রতিসরণাঙ্ক এটা উপরে আর যার সাপেক্ষে প্রতিসরণাঙ্ক এটা হচ্ছে নিচে। আবার আরেকটা কনসেপ্ট তোমাদের জানা লাগবে,
যে এম ইউ বি এটারে লেখা যায় 1/b μ a। ইট মিনস এটা যদি চেঞ্জ হয়ে যায়, এর জায়গায় বি, বি এর জায়গায় এ চলে আসে, তাহলে উল্টা হয়ে যায়। যেমন আমি যদি বলি এম ইউ বি এর মান ধরে নাও 3/4, তাহলে তোমার বুঝে নিতে হবে বি মিউ এ এর মান আসবে তাহলে 4/3, মানে রাশিটা ঠিক উল্টে যাবে। তাহলে এম ইউ বি যত, বি মিউ হচ্ছে তার উল্টা রাশিটা। ওকে, তো এখান থেকে যে প্রশ্নটা আসে, ধরো আমাদেরকে দিবে এরকম একটা মান দেওয়া থাকবে যে এম ইউ বি সমান ধরো নাও 3/4, আবার ধরো নাও সি মিউ বি ধরো নাও 8/3, এরকম কিছু একটা দেওয়া আছে। এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, আবার সি এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক দেওয়া আছে। কিন্তু আমাদের বের করতে বলবে যে তুমি এম ইউ সি এর মান কত বলো, এম ইউ সি এর মান কত। এই অবস্থায় এই দুইটা মান দিয়ে যদি এম ইউ সি বের করতে বলে, তখন সহজ উপায় হচ্ছে একটু দেখো। আমি আমি সহজে বলি, এইভাবে মনে রাখবা যে এম ইউ সি বের করতে বলছে ধরে নাও। যদি আমাদেরকে এম ইউ সি বের করতে বলে, তাহলে দেখো শুরু হইছে এ দিয়ে, আর আরেকটা মিউ দিব গুণ আকারে, আর শেষ করব হচ্ছে, সরি, শেষ করব হচ্ছে সি দিয়ে। তাহলে এ দিয়ে শুরু, মাঝে আরেকটা গুণ দিয়ে মিউ, আর যেটা দিয়ে শেষ হয়েছে এটা লিখে দিব পরে। লিখার পর যেটা দরকার নাই, যেমন এখানে বি নামক একটা কিছু আছে, এটার দরকার নাই, তাহলে এখানে দিব একটা বি, এখানে দিব একটা বি। যারা সূত্রটা বুঝছো না তারা আবার শোনো। ধরে নাও এম, এন আর ও তিনজন আছে। এ মাধ্যম, বি, এম মাধ্যম, এন মাধ্যম, ও ও মাধ্যম। তো আমি আগে সূত্রটা বুঝাই ফেলি। ধরো আমাদেরকে যদি এম মিউ ও বের করতে বলে, এরকম যদি কিছু বের করতে বলে, তাহলে তুমি প্রথম কাজ হচ্ছে কি দেয়া আছে এটা ইম্পর্টেন্ট না, তুমি এম মিউ দিয়ে শুরু করো, আরেকটা মিউ দিয়ে ও দিয়ে শেষ করে দাও। এই যে দেখো এম দিয়ে শুরু, ও দিয়ে শেষ, আর মাঝে যারে দরকার নাই তারে দিয়ে দাও। এই যে এখানে একটা এন, এখানে একটা এন। যারা এখনো বুঝছো না, আরেকটা এক্সাম্পল ধরো, ধরে নাও পি, কিউ, আর তিনটা মাধ্যম। এখন আমাদেরকে বের করতে বললো কিউ মিউ আর, এটার মান বের করতে বলতেছে। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমি কিউ দিয়ে শুরু করব আর আর দিয়ে শেষ করব, কিউ দিয়ে শুরু করব আর দিয়ে শেষ করব, আর যারে দরকার নাই তারে মাঝে দিব, দরকার নাই এখানে পি রে, তাহলে এখানে একটা পি, এখানে একটা পি, অবশ্যই দুইজন সমান। তাহলে এখন আবার বলতেছি, ধরে নাও আমাদেরকে এম ইউ বি দিয়ে দিছে, আবার সি মিউ বি দিয়ে দিছে, আর বের করতে বলতেছে এম ইউ সি। এই যে এম ইউ সি বের করতে হবে, তাহলে শুরু করব কি দিয়ে, শুরু করব এ দিয়ে। ধরো এম ইউ সি যদি বের করতে বলে, তাহলে এ দিয়ে মিউ দিব, ইনটু দিয়ে আরেকটা মিউ দিয়ে সি দিয়ে দিব, আর মাঝে কোনটা লিখবো যেটা দরকার নাই, কারে দরকার নাই, বি দিয়ে দিব। এই যে এখানে একটা বি, এখানে একটা বি। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা কেন সমান হলো, সমান হলো কিভাবে দেখাই একটু। চলো আমরা এম ইউ বি রে ভেঙে লিখি। এম ইউ বি রে লেখা যায় মিউ বি বাই মিউ এ, ইনটু বি মিউ সি রে লেখা যায় মিউ সি বাই মিউ বি, মিউ বি। এই যে দেখো মিউ বি ক্যান্সেল, রইলো মিউ সি বাই মিউ এ। আর আমরা জানতাম মিউ সি বাই মিউ এ মানে হচ্ছে এ মিউ সি। আশা করি এতটুকু বুঝছো। এখন আমাদের যে প্রশ্নটা ছিল, এম ইউ বি সমান 3/4, সি মিউ বি সমান হচ্ছে 8/3, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আচ্ছা, আমি যদি এই জায়গাটা একটু মুছে দিই, দেখো আমরা আমরা কি লিখতে পারি, যে এম ইউ বি এর মান ডিরেক্ট 3/4 বলে দেওয়া আছে, তাহলে এম ইউ বি এর জায়গায় লিখলাম 3/4। এখন সি মিউ বি দেওয়া আছে 8/3, কিন্তু আমাদের কিন্তু সি মিউ বি দরকার নাই, আমাদের দরকার হচ্ছে বি মিউ সি। তাহলে আমাদের যদি বি মিউ সি বের করতে হয়, সি মিউ বি যদি হয় 8/3, তাহলে বি মিউ সি তার উল্টা রাশিটা, তাহলে আসবে কত, 3/8। যা আসে তাই, উপরে 9 আর নিচে হচ্ছে 32। আশা করি এতটুকু বুঝছো। আমরা এইভাবে এইরকম কোনো কিছু যদি দিয়ে দেয়, তাহলে এটা বের করতে পারবো। এটা নিয়ে আর তেমন কিছু বলতে চাচ্ছি না, আমরা পরবর্তী অংশটাতে চলে যাচ্ছি। তাহলে আমরা বুঝে গেছি যে প্রতিসারণাঙ্ক দিয়ে যে দুইটা টাইপ আসে, দুইটাই বুঝে গেছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটা মিনিট দাঁড়াও, যে আমরা মিউর একটা পরিচয় বুঝে গেছি। আমরা বলছিলাম যে মিউর টোটাল তিনটা পরিচয় থাকবে। তো মিউর পরের পরিচয়টা হচ্ছে এমন, যে ওয়েট এ মিনিট, এটা নিয়ে আর একটা কথা বলা বাকি আছিল, এটা শেষ করে ফেলে একবারে। এ মিউ বি সমান লেখা যায় মিউ বি বাই মিউ এ। আর আমরা জানতাম মিউর সাথে সি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। কিভাবে বোঝা যায়, এই যে এই জায়গাটা দেখবা, মিউ সমান সি নট ডিভাইডেড বাই সি। তাহলে যার প্রতিসারণাঙ্ক, ওই মাধ্যমে আলোর বেগটা কিন্তু নিচে আসবে, এবং এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক।
তাহলে যদি মিউ বি বাই মিউ এ হয়, তাহলে এটা লিখতে পারবো আমরা সি এ বাই সি বি, মাধ্যমে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা সমান লিখতে পারবো সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই বি মাধ্যমের, হ্যাঁ, সি মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমে আলোর বেগ, মানে আলোর বেগটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে। এখন যদি আমরা ল্যামডা দিয়ে লিখতে যাই, আমরা জানতাম ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ল্যামডা। তাহলে এখানে যদি আমরা আলোর বেগে যেহেতু সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সি ইজ ইকুয়াল টু লিখতে পারবো এফ ইন্টু ল্যামডা, যেখানে সি হচ্ছে আলোর বেগ, এফ হচ্ছে আলোর কম্পাঙ্ক, আর এই ল্যামডাটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে সি এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, যেহেতু ফ্রিকোয়েন্সি সেম থাকবে। ফ্রিকোয়েন্সি কেন সেম থাকবে? কারণ আলোর উৎস তো একটাই। তাহলে সি এর সাথে ল্যামডা সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে সি এ বাই সি বি এটা লিখতে পারবো ল্যামডা এ বাই ল্যামডা বি। আমরা যদি এখন মাঝের অংশটা বাদ দিয়ে দিই, তাহলে এই পুরো লাইনটার একটু এভাবে মনে রাখতে হবে, এম ইউ ভি সমান মিউ ভি বাই মিউ এ সমান সি এ বাই সি বি ল্যামডা বাই ল্যামডা বি। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা বলতেছিলাম, যে মিউর সাথে ল্যামডার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা একটু মনে রেখো। আচ্ছা, আশা করি এতটুকু বুঝছো। তো মিউর একটা পরিচয় মোটামুটি আমাদের ক্লিয়ার, আমরা এর পরবর্তী মিউর যে পরিচয়টা ওইটাতে যাব। তোমরা দেখবা যে আমরা যদি কি বলে, কোনো একটা গ্লাসের মধ্যে যদি আমরা পানি নেই, ধরে নাও, আমরা এটা বোঝানোর সময় এভাবে বলি, ধরে নাও এটা একটা কাচের তৈরি গ্লাস, এবং এই গ্লাসটা ভর্তি পানি আছে, এবং এই গ্লাসের দৈর্ঘ্য ধরে নাও 20 সেন্টিমিটার ধরে নাও, এবং গ্লাসটা ভর্তি পানি আছে। এখন যেহেতু গ্লাস ভর্তি পানি আছে, আমরা যদি এই গ্লাসের মধ্যে একটা ভারী পদার্থ দিয়ে দিই, হতে পারে একটা, আমরা যদি একটা কয়েন দিয়ে দিই, ধরো না একটা একটা পয়সা কয়েন দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে কয়েনটা তুমি যখন উপরে দিবা, এই কয়েনটা আসলে নিচে নেমে যাবে, আস্তে আস্তে একদম নিচে নেমে আসবে। তাহলে একটা গ্লাসের মধ্যে আমরা যদি একটা কয়েন উপর থেকে ছেড়ে দিই, তাহলে কয়েনটা একদম নিচে নেমে আসবে। এটা হচ্ছে তার প্রকৃত গভীরতা, মানে আসলেই কয়েনটা 20 সেন্টিমিটার গভীরে থাকবে, বা যেহেতু পানি দ্বারা পরিপূর্ণ, তাহলে পানি যতটুকু আছে কয়েনটা একদম নিচে চলে আসবে, যেটা বলা হবে তার প্রকৃত গভীরতা। কিন্তু আমরা যদি উপর থেকে দেখি, তাহলে পানির প্রতিসরণকের জন্য এটা আসলে ঠিক গভীরে বলে মনে হবে না, মনে হবে যে একটু উপরে আছে। আই হোপ তোমরা বাস্তবিক করতে এইসব জিনিস দেখছো একটু, যে উপর থেকে দেখলে, পানির উপর থেকে দেখলে পয়সাটা একদম নিচে মনে হবে না, মনে হবে যে একটু উপরে উঠে আছে। এই যে পয়সাটা একটু উপরে উঠে আছে বলে মনে হবে, এটা বলা হবে তার আপাত গভীরতা। তাহলে প্রকৃত গভীরতা তো 20 সেন্টিমিটারই। এখন যদি আমাদের এই আপাত গভীরতা, মানে কতটুকু গভীরে বলে মনে হয়, এটা যদি বের করতে হয়, এটার নাম দিলাম, ধরুন আমরা জানি না, এটার নাম দিলাম আমরা জাস্ট আপাত গভীরতাই দিলাম, ধরো একটা হচ্ছে আপাত গভীরতা। তাহলে একটা হচ্ছে প্রকৃত গভীরতা, এটা নিয়ে আর বলার কিছু নাই, যে আসলে এই গ্লাসটা যতটুকু, এই পুরোটা হবে প্রকৃত গভীরতা, আর যতটুকু গভীরে বলে মনে হবে এটা হচ্ছে তার আপাত গভীরতা। এখন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো আসলে কে বড়, প্রকৃত গভীরতা নাকি আপাত গভীরতা, চোখ মুজে বলে দেওয়া যায় অবশ্যই প্রকৃত গভীরতাটা বড় আসবে। তাহলে আমরা একটু আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে মিউ নর্মালি ওয়ানের চেয়ে বড় একটা সংখ্যা। তাহলে মিউ যদি ওয়ানের চেয়ে বড় হতে হয়, এখন আমরা এখান থেকে যদি মিউর একটা পরিচয় দিতে যাই, তাহলে তোমার যদি জিজ্ঞেস করা হয় বলো তো এটা প্রকৃত বাই আপাত হবে নাকি আপাত বাই প্রকৃত হবে, তাহলে স্পষ্টতই দেখা যাচ্ছে এখানে প্রকৃত গভীরতা যেহেতু 20 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা লিখতে পারবো প্রকৃত ডিভাইডেড বাই আপাত। তাহলে প্রকৃত গভীরতাটা হবে উপরে, আর আপাত গভীরতাটা হবে নিচে। তাহলে মিউ ইজ ইকুয়াল হচ্ছে প্রকৃত বাই আপাত, যেখানে প্রকৃতটা হচ্ছে 20 সেন্টিমিটার, আর আপাতত আমরা জানি না, খুঁজে বের করতে পারবো। তাহলে যদি যদি পানির প্রতিসরণাঙ্ক দেয়া থাকে, তাহলে প্রকৃতটা লিখবো উপরে, আর আপাত গভীরতাটা লিখবো নিচে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমাদেরকে যদি এরকম একটা গ্লাসের মধ্যে পানি আছে দিয়ে প্রতিসরণাঙ্ক বের করতে বলা হয়, তাহলে মিউজগুলো হচ্ছে প্রকৃত বা আপাত। যেমন এখানে যদি প্রশ্ন করা হয়তো যে ধরুন পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, তাহলে একটা গ্লাসের গভীরতা বা গ্লাসের গভীরতা বা এটার উচ্চতা বলা যেতে পারে, এটা যদি হয় 20 সেন্টিমিটার, তাহলে বলো উপর থেকে তাহলে কতটুকু গভীরে বলে মনে হবে। তাহলে কতটুকু গভীরে বলে মনে হবে এটা যদি বের করতে হয়, তাহলে মিউর জায়গায় 1.33, প্রকৃতটা হচ্ছে 20 সেন্টিমিটার, আর আপাতটা কত জানি না, ধরে নিলাম এক্স, এটা সলভ করলে এক্স এর মান চলে আসবে। আশা করি এতটুকু বুঝছো। তাহলে এটা একটু মনে রাখো, মিউ ইজ ইকুয়াল হচ্ছে প্রকৃত ডিভাইডেড বাই আপাত, মানে প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। আমি এই রিলেটেড একটা প্রশ্ন দেখাই, যেটা হচ্ছে ইউনিভার্সিটির পরীক্ষায় আসছে পর্যন্ত, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা প্রশ্ন ছিল এমন, যে এই যে আমাদের এখানে মনে হয় একদম লাস্টের প্রশ্নটা, দেখো লেখা আছে যে এটা মিনিট প্লিজ,
এইচ উচ্চতার একটি সুইমিং পুলে কত গভীর পর্যন্ত পানি দিলে পানি দিয়ে পূর্ণ করলে মনে হবে যেন অর্ধেক পূর্ণ হয়েছে? প্রশ্নটা খুব সুন্দর। এইচ উচ্চতার একটি সুইমিং পুলের কত গভীর পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করলে মনে হবে যেন অর্ধেক পূর্ণ হয়েছে? মানে আমরা ধরলাম এখানে একটা সুইমিং পুল আছে। তো আহ, আমরা যে সুইমিং পুলটা কনসিডার করলাম, ধরে নিলাম যে ওয়েট মিনিট প্লিজ, আচ্ছা এটাই ধরুন একটা সুইমিং পুল ধরলাম। তো তারা বলতেছে যে এই সুইমিং পুলের উচ্চতাটা হচ্ছে এইচ, এটা তারা বলে দিছে। এখন আমাদেরকে বের করতে বলতেছে যে আমরা যদি এটারে পানি দ্বারা পূর্ণ করি, তাহলে কতটুকু পূর্ণ করলে মনে হবে যেন এর অর্ধেক। তাহলে আমরা কি জানি যে পানির প্রতিসরণাঙ্কের জন্য আমরা যতটুকু পানি দ্বারা পূর্ণ করবো ততটুকু আসলে মনে হবে না, একটু কম বেশি কিছু একটা কম বেশি মনে হবে না। তো মনে হওয়াটা মানে কি আপাত। আবার আমরা কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমরা কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছি যে হচ্ছে প্রকৃতটা কিন্তু বেশি, আপাতটা কিন্তু কম। প্রকৃতটা বেশি আপাতটা কম। তাহলে যেহেতু প্রকৃতটা বেশি আপাতটা কম, তাহলে আমরা আসলে যতটুকু ভরবো মানে প্রকৃতপক্ষে যতটুকু ভরবো ততটুকু মনে হবে না, তার চেয়ে একটু কম মনে হবে, আপাতটা একটু কম মনে হবে। তাহলে তারা বলতেছে যে তুমি আসলে কতটুকু পূর্ণ করবা, মানে আমি আপাতটারে যদি বলি এক্স, তাহলে এক্স এর মান কি এমন হলে আস সরি, প্রকৃতটা প্রকৃত মানটা এমন কি এমন হলে মনে হবে যেন অর্ধেক পূর্ণ হয়েছে। তাহলে আমাদের প্রকৃতটা কত পক্ষে আমরা জানতাম যে মিউ সমান হচ্ছে প্রকৃত বাই আপাত। তো প্রকৃতটা তো কত জানি না, বের করতে বলতেছে, ধরলাম এক্স। আর আপাতটা মনে হবে যেন অর্ধেক পূর্ণ হয়েছে। দেখো তো ইকুয়েশনটা বুঝছো কিনা। উপরে কি লিখছি, আসলেই কতটুকু পূর্ণ করতে হবে যেটা জানি না, ধরলাম এক্স। আর নিচে জানতে চাচ্ছে, নিচে লিখলাম এক্স, নিচে লিখলাম এইচ/2। কেন এইচ/2 লিখছি দেখো, একদম একদম আহ, স্পষ্ট লিখেছে। মনে হবে মানে আপাত, যেন অর্ধেক পূর্ণ হয়েছে মানে পুরোটার অর্ধেক হয়েছে এইচ/2। এখন পানির মিউর মানটা আসলে আমাদের মুখস্থ রাখতে হবে। পানির মিউর মানটা হচ্ছে আসলে 4/3। তাহলে 4/3 সমান টুটা উপরে উঠে যাবে, 2x/h। তাহলে আমরা এখান থেকে আর গুণন করে লিখতে পারবো 2x সমান, বা শুধু যদি এক্স বের করতে চাই একবারে যদি লিখে ফেলি যে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু, বোঝাই যাচ্ছে এক্স, সরি এখানে এইচ, এক্স ইজ ইকুয়াল টু আসবে 2/3 ইন্টু হচ্ছে এইচ। তার মানে 3/2 পূর্ণ করলে, মানে আসলে যদি আমরা 3/2 পূর্ণ করি, তাহলে মনে হবে যেন আসলে অর্ধেকটা পূর্ণ হয়েছে। খুবই সুন্দর একটা প্রশ্ন। তোমরা আবার নিজে নিজে একটু ট্রাই করো। আমরা পরের অংশটাতে যাচ্ছি। তাহলে মিউর আমরা দুইটা পরিচয় শিখে গেছি। বলছিলাম মিউর পরিচয় হবে টোটাল তিনটা। পরের পরিচয়টা শোনো। পরের পরিচয়টা হচ্ছে যে আমরা জানি আলোক রশ্মি যদি তার মাধ্যম পরিবর্তন করে তখন তার দিক পরিবর্তন করে নেয়, এবং যতক্ষণ পর্যন্ত একই মাধ্যমে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা সরল পথে চলতে থাকবে এবং দিক পরিবর্তন করবে না। তাহলে দিক কখন পরিবর্তন করবে? যদি তার কি চেঞ্জ করে নেয়, আম, মাধ্যমটা চেঞ্জ করে নেয়। যেমন আমি যদি বলি যে এইখানে একটা বিভেদ তল, এইদিকে ছিল বায়ু আর এদিকে ছিল ধরো কাঁচ। তাহলে এদিকে বায়ু ওইদিকে কাঁচ, যে বায়ু থেকে কাঁচ। এখন যদি আমরা একটা আলোক রশ্মি যেদিকে যেতে দিই, ধরো এখান পর্যন্ত আসলো, আলোক রশ্মিটা এই পয়েন্ট পর্যন্ত আসলো, আমি বললাম যে যে এই এই পয়েন্টটাতে আসলো। তো যে আলোক রশ্মিটা এসে পড়ে এটা হচ্ছে আপতিত রশ্মি, যে বিন্দুতে এসে পড়ে এটা হচ্ছে আপতন বিন্দু। যেমন এটা যদি আমরা ধরো অ বিন্দু দিই, তাহলে ও হচ্ছে আপতন বিন্দু। আর এই যে রশ্মিটা এসে পড়লো এটা হচ্ছে আপতিত রশ্মি। আর এটা হচ্ছে আমাদের বিভেদ তল, যে তলটা বায়ু এবং কাছে আলাদা করছে। এখন আমরা যদি এখানে একটা লম্ব অঙ্কন করি, আমরা জানতাম তলের উপর যদি লম্ব অঙ্কন করা এটা নাম হচ্ছে অবিলম্ব। তাহলে এই যে অবিলম্বটা দেখতে পাচ্ছ, অবিলম্বটা তলের উপর লম্ব এবং আপাতন বিন্দু দিয়ে যাওয়া লাগে। তাহলে এই আপতিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে এটা বলা হয় আপাতন কোণ, যেটা আই দ্বারা প্রকাশ করা হয়। এখন নর্মালি এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে ওর আসলে এরকম সোজা একটা রাস্তায় যাওয়া উচিত, কিন্তু আসলে এদিকে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ ও তার মাধ্যম চেঞ্জ করে নিছে। এতক্ষণ ছিল বায়ু মাধ্যম, এখন হয়ে গেছে কাচ মাধ্যম, এবং আমরা জানি বায়ু থেকে কাচ মাধ্যমে গেলে তার দিক পরিবর্তন করে নাই। এখন তাহলে কোন দিকে যাবে? তখন মনে রাখতে হয় আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে। কোন দিকে সরে আবার বলি, আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় তখন অবিলম্বের দিকে সরে। তাহলে অবিলম্বটা যেহেতু রেড লাইন, যেমন আমি যদি ও এন দিয়ে দিই, তাহলে এটা একটু অবিলম্বের দিকে সরে যাবে। তাহলে যে দিকে যাওয়ার কথা এই দিকে না গিয়ে একটু অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। আর উল্টাটা আমি আর বলি না, যদি আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যাইতো, যেমন কাছ থেকে বায়ু মাধ্যমে যাইতো, তখন অবিলম্ব থেকে দূরে যাইতো।
তাহলে আপাতত আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে আলোক রশ্মি আসলে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে বিদায় অবিলম্বের দিকে সরে যাচ্ছে। এই যে প্রতিসরিত রশ্মি, এটা বলা হয় প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন হয় এটা বলা হয় আর। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন হয় এটা হচ্ছে আই, আর প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন হয় এটা হচ্ছে আর। এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে আই ইজ গ্রেটার দেন আর। আই ইজ গ্রেটার দেন আর। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে এই যে আপতিত রশ্মি আই দেখতে পাচ্ছ, এটা প্রতিসরণ কোণ আর এর চেয়ে বড়। আশা করি এতটুকু বুঝছো। তাহলে এই আপতিত রশ্মি মানে আই, এবং প্রতিসরিত রশ্মি মানে হচ্ছে আর। যেহেতু হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাই আই ইজ গ্রেটার দেন আর। ঠিক উল্টা ঘটনাটা ঘটবে যদি আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যায়। আমরা জানি ঘন থেকে হালকা মাধ্যমে গেলে পরে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাই আই এর তুলনায় আরটা আরো বড় হয়ে যাবে। তাহলে আই এবং আর এর মধ্যে মান দেখে আসলে সিদ্ধান্ত নেওয়া যায়। যদি দেখি আই বড় আর ছোট, তাহলে অবশ্যই হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। আর যদি উল্টাটা দেখি যে আর বড় হয়ে গেছে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। আশা করি এতটুকু বুঝছো। এখন তখন স্নেল সাহেব বলছেন যে আমরা যদি মিউ বের করতে যাই, মিউ ইজিক্যাল হচ্ছে সাইন আই বাই সাইন আর। মিউ ইজিক্যাল হচ্ছে সাইন আই বাই সাইন আর, মানে আপাতন কোণের সাইন মানে সাইন আই, এবং প্রতিসরণ কোণের মান মানে সাইন আর। এই দুইটার রেশিও একটা ধ্রুব সংখ্যা, এটা বলা হয় মিউ। তাহলে মিউ ইজিক্যাল হচ্ছে সাইন আই বাই সাইন আর। আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা, তারই বলা হয় প্রতিসরণাঙ্ক। তাহলে আবার বলতেছি, মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর। আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা, তাকে প্রতিসরণাঙ্ক বলে। মিউ ইজিক্যাল টু সাইন আই বাই সাইন আর। তো মিউর তিনটা পরিচয় কি কি শিখছিলাম, এটা একটু এইভাবে মনে রেখো। মিউর তিনটা পরিচয় কি কি শিখছি, প্রথমটা কি ছিল? মিউ ইজিক্যাল হচ্ছে সি নট ডিভাইডেড বাই সি। মিউ ইজিক্যাল টু সি নট ডিভাইড বাই সি, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং কোনো একটা মাধ্যমে আলোর বেগের অনুপাত ধ্রুব সংখ্যা, তাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। দেন মিউ শিখতেছিলাম যে ওই এই ক্ষেত্রে একটা টাইপ ছিল যে প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। মানে আমরা যদি একটা নির্দিষ্ট গভীরতার বা নির্দিষ্ট প্রতিসরণাঙ্কের পানির মধ্যে বা কোনো একটা লিকুইডের মধ্যে একটা কয়েন ছেড়ে দিই, তাহলে এটা যখন নিচে নামবে, তখন দেখা যাবে যে হচ্ছে তারে যতটুকু গভীরে নামলো তারে ততটুকু গভীরে বলে মনে হয় না। তখন আসলেই যতটুকু নামলো এটা হচ্ছে প্রকৃত, আর যতটুকু গভীরে বলে মনে হলো এটা হচ্ছে আপাত। মিউর আরেকটা পরিচয় হচ্ছে, মিউজিক্যাল হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই হচ্ছে সাইন আর। এই তিনভাবে মিউর পরিচয় দেওয়া যায়। মিউজিক্যাল হচ্ছে সাইন আই বাই সাইন আর। এই তিনটা পরিচয় একটু মনে রাখো। আর এখান থেকে যে কনসেপ্ট আমরা শিখলাম, আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে পরে অবিলম্বের দিকে সরে, আর ঘন থেকে হালকা মাধ্যমে গেলে পরে হালকা থেকে ঘন থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে। আচ্ছা, আমরা এখন যে অংশটা পড়বো, এটার নাম হচ্ছে প্রিজম। খুবই গুরুত্বপূর্ণ প্রিজম। ফার্স্ট একটু দেখবো যে প্রিজম আসলে কি করে, প্রিজম কেন ব্যবহার হয়। আমরা যে আলোটা আসলে ব্যবহার করি, এটা আসলে একবর্ণীয় আলো না। আমরা যে ডেলাইটটা দেখি, সাদা আলো। তো প্রিজমটা দেখতে হচ্ছে এই এইরকম কিছু একটা কাচের তৈরি, স্বচ্ছ কাচের তৈরি। এটা নর্মালি কাচের তৈরি হয়, তবে কম দামি কিছু আছে যেগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি হতে পারে, মানে ভালো মানের কিছু প্লাস্টিকের তৈরি হতে পারে। তো নর্মালি প্রিজম হচ্ছে কাচের তৈরি। এবং আমি বুঝতেছি না যে তোমরা এটার আকৃতিটা কেমন বুঝতেছো কিনা। এটা দেখতে অনেকটা আম, কি বলা যায়, এই ধরনের একটা বই নিলাম। তো বই নেওয়ার পর আমি যদি এটার এইভাবে একটু দুই ভাগ করে দেই, এই যে দেখতে পাচ্ছ, ধরে নাও বইটা নিরেট। আচ্ছা, এরকম নেওয়ার পর যদি নিরেট হইতো, তাহলে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ত্রিভুজ। আর এই পাশটা দেখো একটা আয়তক্ষেত্র, এই পাশে দেখো আরেকটা ত্রিভুজ। আর এই পাশটা যদি দেখো, এখানে কিন্তু এটা যদি নিরেট হইতো, তাহলে এখানে কিন্তু আরেকটা আয়তক্ষেত্র হইতো। তাহলে এই যে দেখো, আয়তক্ষেত্র, 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 এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ। তাহলে যদি প্রশ্ন করা হয় একটা প্রিজমের মধ্যে কয়টা তল থাকে, একটু খেয়াল করে দেখো, দুই পাশে দুইটা ত্রিভুজ, এই পাশে একটা আয়তক্ষেত্র, নিচে আরেকটা আয়তক্ষেত্র। তাহলে টোটাল তল হচ্ছে পাঁচটা। টোটাল তল হচ্ছে পাঁচটা, তার মধ্যে দুইটা ত্রিভুজ, তিনটা আয়তক্ষেত্র। দুইটা ত্রিভুজ, তিনটা আয়তক্ষেত্র, এই হচ্ছে প্রিজম। তো প্রিজমের মধ্য দিয়ে যখন একটা আলোক রশ্মি যেতে দেওয়া হয়, তখন এই যে আলোটা দেখতে পাচ্ছ, ডে লাইট, যেটা সূর্যের আলো, এটা দেখা যায় যে যাওয়ার সময় কেমন জানি সাতটা রঙে বিশ্লিষ্ট হয়ে যায়, বেনিয়া সহ কলা। এখন এই যে একটা আলো সাতটা রঙে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, মানে বেনিয়া সহ কলা, আই হোপ এগুলোর মানে জানো তোমরা। তো এই পুরো মেকানিজমটা আমি আজকে তোমাদের শিখাবো যে কিভাবে এটা বিশ্লিষ্ট হয়ে যায়। এই যে বেনিয়া সহ কলার কনসেপ্ট আসলে কি, কিভাবে বিশ্লিষ্ট হয়ে যায়, তার মেকানিজমটা তোমাদের একটু দেখাবো। তো তখন বলা হয় যে প্রিজমের আমরা তো আসলে যে শুধু সামনের অংশটা দেখি, এটা একটা ত্রিভুজের মতো, এবং এটা নর্মালি হচ্ছে সমবাহু ত্রিভুজ হয়। নর্মালি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ যদি না হয় তাহলে তারা অ্যাঙ্গেলগুলো বলে দিবে। কিন্তু সমবাহু ত্রিভুজ হলে তার অ্যাঙ্গেলগুলো বলে দেওয়ার দরকার নাই, আমরা বুঝে গেছি 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ হলে অবশ্যই 60 ডিগ্রি হবে। তো প্রিজমের নিচের অংশটা বলা হয় ভূমি। ধরো নিচের অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভূমি। ভূমির বিপরীতে যে কোণটা থাকবে,
এটারে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। এবং এই কোণটারে যে ক্যাপিটাল এ যেটা দেখতে পাচ্ছ, এটারে বলা হয় ফ্রিজম কোণ। ফ্রিজম কোণ, অথবা তার আরেকটা নাম হচ্ছে প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ, এটারে এই দুই রকম বলা যেতে পারে। তাহলে এ মানে হচ্ছে ফ্রিজম কোণ অথবা প্রতিসারক কোণ। আশা করি বুঝতে পারছো। এ ফ্রিজম কোণ বা প্রতিসারক কোণ। তাহলে এ যদি ফ্রিজম কোণ বা প্রতিসারক কোণ হয়, আবার বলি, এ যদি ফ্রিজম কোণ বা প্রতিসারক কোণ হয়, আহ এটার মান কিন্তু 60 ডিগ্রি, যদি সমবাহু প্রিজম বলে দেয়। এটা কিন্তু একটু মনে রাখতে হবে প্লিজ, যে এর মান নর্মালি 60 ডিগ্রি হয়। তবে তার যদি ব্যতিক্রম কিছু হয় তারা বলে দিবে, কিন্তু যদি সমবাহু প্রিজম হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বলে না এটা কত। তো এখানে যদি আমরা একটা আলো ফেলি, তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো। এখানে যে আলোটা যে পড়তেছে এটা হচ্ছে আপতিত রশ্মি। তো এই আপতিত রশ্মিটা যে তলের মেঝে যে পড়তেছে, তলটা কিন্তু সোজা না, তলটা কিন্তু একটু বাঁকা হয়ে আছে। তো আমরা জানি যে বিন্দুতে যে পড়ে এটা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করি, এটা হচ্ছে অভিলম্ব। তো এই ক্ষেত্রে আলোক রশ্মিটা যে দিকে যাওয়ার কথা, ধরো এদিকে যাওয়ার কথা, কিন্তু এটা আসলে এইদিকে যাবে না। কেন যাবে না? কারণ ও তার মাধ্যম চেঞ্জ করে নিচ্ছে। এতক্ষণ ছিল বায়ু মাধ্যমে, আর প্রিজমটা যেহেতু কাচের তৈরি, এখন আলোটা তাহলে কাচ মাধ্যমে প্রবেশ করতেছে। তাহলে আলোক রশ্মি বায়ু থেকে ঘন মাধ্যম, মানে বায়ু থেকে কাচের মধ্যে প্রবেশ করতেছে, মানে হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে। তাহলে এই যে হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে, এই ক্ষেত্রে আমরা জানতাম যে যে দিকে যাওয়ার কথা এইদিকে যাবে না, অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে দেখা যাবে যে এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এইদিকে যাবে না। এটা একটু বেঁকে, আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, এটা একটু বেঁকে অবিলম্বের দিকে যাবে। এই যে সোজা এইদিকে যেতে থাকবে। আই হোপ বুঝতে পারছো। তাহলে প্রথমে এই যে দিকে রওনা দিছিল, এইদিকে না গিয়ে যে ব্লু কালারের যে অবিলম্বটা দেখতে পাচ্ছ, এটা একটু অবিলম্বের দিকে সরে গেছে। আচ্ছা, এখন এই যে ইয়েলো কালারটা পরের একটা তলের মধ্যে আইসা পড়লো, এই তলটার মধ্যে যে আইসা পড়লো, এখন দেখা যাবে যে ও আবার মাধ্যম চেঞ্জ করতেছে। কিভাবে? এতক্ষণ ছিল এটা কাচ মাধ্যমে, কিন্তু এখন দেখা যাবে কাছ থেকে ও আবার বায়ু মাধ্যমে চলে যাচ্ছে। তাহলে এই যে কাছ থেকে এখন আবার বায়ু মাধ্যমে যাচ্ছে, আবার বলি, এই যে কাছ থেকে ও আবার বায়ু মাধ্যমে যাচ্ছে, তার মাধ্যম চেঞ্জ হওয়ার জন্য এখন আবার তার দিক পরিবর্তন করবে। এখন যদি আমরা যে তলের মধ্যে যাইয়া পড়ছি, এখানে যদি আবার একটা অবিলম্ব অঙ্কন করি, আমরা জানি তলটা যেহেতু একটু বাঁকা, একটু বুঝে শুনে তুমি একটু খেয়াল করে দেখো, এইভাবে অঙ্কন হলে কিন্তু লম্ব হয়েছে না। বা আমরা আমরা যদি সমান করে টানি, এরকম কিন্তু লম্ব হবে না, যেহেতু তলটাই বাঁকা। আমাদের একটু বুঝে শুনে লম্ব অঙ্কন করতে হবে। এই যে দেখো, এটা মোটামুটি লম্ব হয়েছে, তলের উপর লম্ব। যদিও এক্স্যাক্টলি হচ্ছে না, একটু বুঝে নাও। তো এখন দেখা যাবে যে ইউলো কালারের যে আলোটা, মানে যে আলোটা যে দ্বিতীয় পৃষ্ঠের মধ্যে পড়ছে, এটা সোজা যাওয়ার কথা, কিন্তু সোজা তো যাবে না, কারণ ও তার মাধ্যম চেঞ্জ করতেছে। এতক্ষণ ছিল হচ্ছে ঘন মাধ্যম, মানে কাজ, এখন হচ্ছে এই যে এই জায়গাটা তো আবার বায়ু, আবার তো বায়ুতে চলে যাচ্ছে। তাহলে এখন যেহেতু আবার ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে এখন আবার দিক পরিবর্তন হবে। এবং এই ক্ষেত্রে আলোক রশ্মি যদি কোন দিকে যাবে এটা যদি বের করতে হয়, তাহলে আমরা জানি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অবিলম্বটা যেদিকে, এখন তারা একটু দূরে সরবে। তাহলে এখন দেখা যাবে যে একটু এইদিকে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো, ও আসলে যেদিকে যাওয়ার কথা এদিকে না গিয়ে অবিলম্ব থেকে একটু দূরের দিকে যাচ্ছে। কেন? কারণ আলোক রশ্মি এখন ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। হালকা থেকে ঘন মাধ্যমে গেলে হয় অবিলম্বের দিকে, আর ঘন থেকে হালকা দিকে যায় অবিলম্ব থেকে ধীরে। তাহলে ও আসলে দুইবার বাঁকছে। এই যে রেড কালারের আলোটা আমরা ফেলছিলাম, যেটা হচ্ছে আপতিত রশ্মি, এই আপতিত রশ্মি প্রথমে হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ায় একবার বাঁকছে। এবং এটা পরের পরের তলটা এমন ভাবে হয়েছে যে এটা আবার বাঁকছে। আমি যদি পুরো সিস্টেমটা তোমাদেরকে অন্যভাবে দেখাই একটু, সবাই এটা দেখো প্লিজ। এই যে এটা একটা প্রিজম, এখানে যে প্রিজমটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমবাহু প্রিজম। তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, কত জানার দরকার নাই। তার প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমাদের প্রিজম কোণ যেটা, এটাও 60 ডিগ্রি। এখন যদি আমরা, এটা এটা নর্মালি কাচের তৈরি, এই যে বলা আছে এটার রিফ্লেক্টিং ইন্ডেক্স আমরা কাচ দিয়ে রাখছি। অবজেক্ট যেটা নিয়েছি এটা কাচ। তো এখন যদি আমরা এখানে একটা আলো ফেলি, তাহলে তুমি দেখবা যে 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 আলোটা আমরা ফেলতেছি, এটা একটু বাঁকা করে যদি দিই, তাহলে দেখবা যে পুরো সিস্টেমটা আসলে দুইবার বাঁকছে। পুরো আলোটা দুইবার বাঁকছে। কিভাবে বাঁকলো আবার বলি, আমরা যদি তার নর্মাল গুলা দেখি, মানে অবিলম্ব গুলা দেখি, প্রথম দেখো যে অবিলম্বটা ড্র করা হয়েছে, প্রথমে যে দিকে যাওয়ার কথা এদিকে গেছে না, একটু অবিলম্বের দিকে সরছে। তারপরে যে কাচের মধ্য দিয়ে আলোটা যাচ্ছিল, এটাও সোজা গেছে না, কাছ থেকে যখন আবার বের হচ্ছে, বায়ু মাধ্যমে যাচ্ছে, তখন অবিলম্ব থেকে একটু দূরে সরছে। তাহলে এই ফ্রিজমে কিন্তু আলোটারে দুইবার বাঁকায়। প্রথমে প্রথম তল দ্বারা একটু বাঁকে হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময়, আবার ঘন থেকে হালকাতে যাওয়ার সময় আবার বাঁকে। কিন্তু এটা এমন না যে ধরো প্রথমে একটু এদিকে দিলাম, তারপর একটু নিচু হইলো, পরের বার বের হওয়ার সময় উপরে হয়, না না। মানে মেকানিজমটা এমন ভাবে, মানে তার
প্রত্যেকটা কোণ অ্যাঙ্গেল বা সাইড এমন ভাবে হইছে বা তার নিয়ম অনুযায়ী এটা এটা দুইবার একই দিকে বাঁকে। যদিও প্রথমে হালকা থেকে ঘন, পরে ঘন থেকে হালকা, কিন্তু পুরো সিস্টেমটা দেখলে বোঝা যায় দুইবারে এটা একই দিকে বাঁকে। এই যে দুইবারে এটা একই দিকে বাঁকতেছে, দুইবারে এটা একই দিকে বাঁকতেছে, তার জন্য দেখা যায় যে যে আলোক রশ্মিটা যেদিকে যাচ্ছিল, যেমন ফ্রিজম না থাকলে যেদিকে যাইতো এবং ফ্রিজম থাকাতে যেদিকে যাচ্ছে, দেখা যায় দুইটার কোণের মধ্যে অনেক ব্যবধান। একটু খেয়াল করে দেখো, ফ্রিজম যদি না থাকতো তাহলে এটা এটা সোজা যাইতো, এটা এদিকে যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্রিজম এটারে আলোক রশ্মিটারে দুইবার বাঁকাইছে, বাঁকায় বাঁকায়া বেশ পার্থক্য তৈরি করে দিছে। এটা যেদিকে যাওয়ার কথা একবার দুইবার দিয়ে এটা বেশ বেশ নত করে দিয়ে দিছে। এই যে আলোক রশ্মিটা যেদিকে যাওয়ার কথা এদিকে না গিয়ে এটারে বাঁকায়া অন্যদিকে দিয়ে দিল, বাঁকাইয়া অন্যদিকে দিয়ে দিল। তো তার জন্য দেখা যাবে যে আম, এটার বলা হয় বিচ্যুতি কোণ, তার বিচ্যুতি হয়েছে বেশ বেশি। তো বিচ্যুতি কোণ জিনিসটাকে আমি যদি এখান থেকে দেখাই, একটু একটু খেয়াল করে দেখো, আমরা যে রেড লাইটটা, যে আলোটা আসলে ফেলতেছিলাম, এটা যদি হিসাব করি, এটা সোজা এইদিকে যাওয়ার কথা, এটা সোজা এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে এটা ইয়েলো কালারের যে লাইটটা দেখতে পাচ্ছ এইদিকে শেষ পর্যন্ত যাচ্ছে। তাহলে এটা রেড এর দিকে যাওয়ার কথা, যাচ্ছে তো নয়, বরং দুইবার বাইকে ইউলোর দিকে যাচ্ছে। এখন এই যে রেড আর ইউলো, এই যে কোণটা, এটা বলা হয় বিচ্যুতি কোণ। কি কোণ বলা হয়? বিচ্যুতি কোণ। নাম শুনেই বোঝা যাচ্ছে বিচ্যুতি কোণ মানে কি, যে কত ডিগ্রি কোনো বিচ্যুতি হয়েছে, যেটা ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আলোক রশ্মিটা যেদিকে যাওয়ার কথা এদিকে না গিয়ে যেদিকে যাচ্ছে, তাদের যে মধ্যবর্তী কোণ, এটা বলা হয় বিচ্যুতি কোণ। তাহলে রেড বরাবর সোজা যাওয়ার কথা, এটা রেড বরাবর যাচ্ছে না, দুইবার বাইক এটার এইগুলো বরাবর যাচ্ছে। তো এই এই আপতিত রশ্মি, এটার বলা হয় আপতিত রশ্মি। আহ, আপ আপতিত, সরি, একটু মনে নিও, আপতিত রশ্মি। আর এটা হচ্ছে নির্গত রশ্মি। তাহলে এই যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি, তাদের যে মধ্যবর্তী কোণ, এটা বলা হয় বিচ্যুতি কোণ। এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটা বলা হয় I1, এবং নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, নির্গত রশ্মি মানে হচ্ছে, আমি যদি রেড কালার দিয়ে ড্র করি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে I2। তাহলে I1, I2। আবার প্রথম তলের যে প্রতিসরণ কোণ এটা হচ্ছে R1, এবং দ্বিতীয় পৃষ্ঠের যে আপতন কোণ এটা হচ্ছে R2। একটু কোণগুলো মনে রেখো, R1, I1, প্রথমটা হচ্ছে I1, একদম লাস্টে যেটা নির্গত হয় এটা হচ্ছে I2, আর মাঝে দুইটা কোণ পাওয়া যায় যেটা হচ্ছে R1 এবং R2। আচ্ছা, এটা যদি আমরা এইখান থেকে দেখি, আমাদের স্লাইড থেকে একটু দেখি কোনটা R1 কোনটা R2 কোনটা, একটু দেখো। এই চিত্রটা একদম সুন্দর বোঝা যায়, তাই আমি একটু এই চিত্রটা একটু এক্সপ্লেন করি। প্রথমে দেখো, এটা হচ্ছে আপতিত রশ্মি পি থেকে কিউ বিন্দুতে এসে পড়লো। পি থেকে কিউ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপতিত রশ্মি। এই যে আপতিত রশ্মি, এটা অবিলম্ব যে এন ও তার সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে I1, এই যে এই জায়গাটা হচ্ছে I1। এখন এই I1 দেখো, এটা এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না, এটা একটু অবিলম্বের দিকে বাইকা কিউ থেকে আর বরাবর গেল, আর বরাবর গেল। আচ্ছা, আর বরাবর যাওয়ার পর দেখা যাচ্ছে যে হচ্ছে এটা আবার মাধ্যম চেঞ্জ করতেছে। এত ছিল ছিল কাচ মাধ্যম, এখন হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে এটা হচ্ছে অবিলম্ব, যে যে দিকে যাওয়ার কথা এদিকে যাচ্ছে না, এদিকে না গিয়ে, যেদিকে যাওয়ার কথা এদিকে যাচ্ছে না, এটা না গিয়ে আর একটু দূরে সরছে, এটা এটা অবিলম্ব দেখে দূরের দিকে যাচ্ছে। তাহলে এটা রওনা দিছিল পি থেকে কিউ বরাবর, চেঞ্জ হয়ে কিউ থেকে আর পর্যন্ত পৌঁছাইলো, এবং ফাইনালি বের হয়ে যাচ্ছে আর থেকে এস, এস এর দিকে। এই যে আর এ থেকে এস দেখতে পাচ্ছ, এটা বলা হয় নির্গত রশ্মি, আর এটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে I1, এটা হচ্ছে I2। এই কোণটা হচ্ছে R1, এই কোণটা হচ্ছে R2, আর এটার তো বলা হয় ফ্রিজম কোণ, যেটা হচ্ছে এ। অপরপক্ষে দেখো, ফ্রিজম না তাহলে আলোক রশ্মিটা কিন্তু আমি যদি ইয়েলো কালার দিয়ে ড্র করি সোজা এইদিকে যাইতো। ফ্রিজম না তাহলে কিন্তু সোজা পি থেকে এইচ বরাবর যাইতো। কিন্তু ফ্রিজম তাকাতে এটা যাচ্ছে হচ্ছে আর থেকে এস বরাবর। এটা যদি পিছনের দিকে এক্সটেন্ড করি, তাহলে এই যে কোণটা হচ্ছে এটা হচ্ছে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণের মানে হচ্ছে ফ্রিজমে আলোটারে যত ডিগ্রি কোণে বিচ্যুত করে দিছে। আশা করি এতটুকু বুঝছো। এখন এই ফ্রিজমে আলোটারে যত ডিগ্রি কোণে বিচ্যুত করে দিল, এটারে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে কয়েকটা ইকুয়েশন অবশ্যই ও মেনে চলে। এটা হিসাব করে পাওয়া যায় জ্যামিতিক ভাবে, আমি আর এখানে প্রমাণটা দিচ্ছি না। হিসাব করে দেখা যায় যে তার যে R1 এবং R2, মানে মানে R1 এবং R2 এর কথা মনে আছে ওই চিত্র অনুযায়ী, এটা হচ্ছে ফ্রিজম কোণ এ এর সমান অলওয়েজ R1 প্লাস R2 ইকুয়াল হচ্ছে এ। তাহলে এই যে তার R1 প্লাস R2 হচ্ছে এ, আর বিচ্যুতি কোণ ডেল্টা সমান লেখা যায় I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা হচ্ছে তাদের বিচ্যুতি কোণ। তাহলে একটু মনে রাখো, বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল হচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা হচ্ছে তাদের বিচ্যুতি কোণের মান। জ্যামিতিকভাবে এগুলো প্রমাণ করা যায়। এখন আমরা আবার চাইলে এই যে R1 প্লাস R2 এটার জায়গায় কিন্তু এ লিখতে পারি। তাহলে দাঁড়াইলো ডেল্টা ইকুয়াল হচ্ছে I1 প্লাস I2 দেন মাইনাস এ। R1 প্লাস R2 কিন্তু এ বলা যায়। তাহলে বিচ্যুতি কোণ সমান, এটা হচ্ছে আপতিত কোণ, এটা হচ্ছে নির্গত কোণ, তাদের সমষ্টি ডিভাইডেড বাই এটা হচ্ছে মাইনাস হচ্ছে ফ্রিজম কোণ। এই যে বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ, এটা একটু মনে রাখো প্লিজ। এখন একটা স্পেশাল কেস আছে,
এই যে পুরো অংশটা, এখানে একটা লাইন লেখা আছে দেখো, যে বিচ্যুতি কোণ ন্যূনতম হওয়ার শর্ত। তোমরা আমরা যদি এখান থেকে এই পুরো ইকুয়েশনটা একটু দেখি, আমি একটু এখানে লিখতে যাচ্ছি যে ডেল্টা ইজিক্যাল হচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। সিমিলারলি এটার পরের লাইনটা লেখা যায় যে আচ্ছা ডেল্টা ইজিক্যাল হচ্ছে I1 প্লাস I2 মাইনাস, এই যে R1 প্লাস R2 এটা কিন্তু বলা যায় এ, তাহলে ডেল্টা ইজিক্যাল টু আচ্ছা I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে এ হচ্ছে ফ্রিজম কোণ। এখন এখানে যে এতগুলা কোণ, ডেল্টা I1 I2 এ, এই যে এতগুলা কোণ এখানে দেখতে পাচ্ছ তোমরা, তো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে আসলে এতগুলা কোণের মধ্যে আমরা চাইলে কি চেঞ্জ করতে পারবো, আসলে আমরা চাইলে I1টা চেঞ্জ করতে পারবো। এটারে যে যত ডিগ্রি কোণ করে দিচ্ছে, আমরা একটু চাইলে কি উপর করে দিতে পারতাম না? একটু খেয়াল করে দেখো তো, উপর করে দিলেই তো আই এর মানটা কমে যেত। তাহলে আমরা চাইলে আসলে এই আই এর মানটা বাড়ায় বা কমায় দিতে পারতাম, I1 এর মান যেটা। তাহলে এই I1 এর মান বাড়ানো বা কমানো যায় বিধায়, I1 এর মান বাড়ানো বা কমানো যায় বিধায় আমরা বলবো যে আমরা ডেল্টার I1 এর মানটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। আমি যদি এখান থেকে একটু দেখাই, একটু খেয়াল করে দেখো। এখন যে অ্যাঙ্গেলে যায়, আই আই হোপ তোমরা অবিলম্বটা দেখতেছো, আপতিত রশ্মিটা দেখতেছো, এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যে কোণটা উৎপন্ন করছে এখানে, আমরা যদি এমন করি যে আহ, কি বলা যায়, ধরে নাও এটার একটু উপর করে ধরলাম, রাইট? এখন I1 এর মান যা দেখতে পাচ্ছ, আমি যদি এটা একটু উপর করে দিই, দেখো তো I1 এর মানটা এখন কমে গেছে কিনা। এই চিত্রের জন্য I1 এর মানটা কি কমে গেছে না একটু আগের তুলনায়? এখন যদি আমি আবার আলোক রশ্মিটারে নিচ থেকে দিই একটু, তাহলে এই যে দেখো I1 এর মান বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আবার যদি এমন করে দিই, এই যে দেখো I1 এর মান কমতেছে কমতেছে, I1 এর মান এই যে দেখো এখন অনেক ছোট, I1 এর মান অনেক ছোট। এই যে দেখো এখানে করলে আবার I1 এর মান অনেক বড়। তাহলে আমরা চাইলে I1 এর মানটা আসলে চেঞ্জ করতে পারি। এবং পুরো ইকুয়েশনটা দেখলেই বোঝা যায়, বা এই চিত্রটা দেখলে তুমি বুঝতে পারবা, আমরা যখন I1 চেঞ্জ করতেছি তখন আসলে সবই চেঞ্জ হয়ে যাচ্ছে। I1 চেঞ্জ করলে R1 চেঞ্জ হচ্ছে, R1 চেঞ্জ করলে R2 চেঞ্জ হচ্ছে, R2 চেঞ্জ করলে I1 চেঞ্জ হচ্ছে, মানে একদম সব কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য এই ইকুয়েশনটা দেখানোর পর তোমার যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো ডেল্টাটা কিসের উপর নির্ভর করে, বলবা I1 এর উপর। এই I1 যখন চেঞ্জ হয়, I1 যখন চেঞ্জ হয় তখন আসলে ডেল্টাটা চেঞ্জ হয়ে যায়, যেখানে ডেল্টা হচ্ছে বিচ্যুতি কোণ। আর বিচ্যুতি কোণের সহজ পরিচয় হচ্ছে যে আলোক রশ্মিটা যেদিকে যাওয়ার কথা ছিল, ফ্রিজমে আলোক রশ্মিটারে যত ডিগ্রি কোণে বাঁকাই দিছে, এটা হচ্ছে ডেল্টা। তাহলে আবার বলি, আলোক রশ্মিটা যেদিকে যাওয়ার কথা ছিল, যদি ফ্রিজম না থাকতো তাহলে ও যেদিকে যাইতো, এবং ফ্রিজম থাকাতে যেদিকে যাচ্ছে মানে যত ডিগ্রি কোণে ফ্রিজমে বাঁকাই দিছে, এটা বলা হচ্ছে বিচ্যুতি কোণ, যেটা ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। এই ডেল্টার মান নর্মালি জিরো হওয়া উচিত না, কারণ ডেল্টা যদি 0 ডিগ্রি চলে আসে, এটা দ্বারা আসলে কি বোঝায়? ডেল্টা যদি 0 ডিগ্রি চলে আসে, এটা দ্বারা বোঝায় আসলে আলোটা যেদিকে রওনা দিছে ঠিক এই দিকেই চলে গেছে, বিচ্যুতি হয়েছে না, এটা হওয়া উচিত না। তুমি একটু চিত্রটা ভালো করে খেয়াল করে দেখো যে ডেল্টা যদি কোনো কারণে 0 হয়ে যায়, এটার মানে কি আসলে এই চিত্রটা দেখে যদি বলি যে ডেল্টা 0, তাহলে তুমি কি বুঝবা? ডেল্টা 0 মানে হচ্ছে আলোটা যে দিকে রওনা দিছে ঠিক এইদিকে চলে গেছে, কিন্তু এটা তো এমন হওয়া উচিত না। কারণ হালকা থেকে যখন গণমাধ্যমে যায় তখন একবার বাঁকে, আবার যখন ঘন থেকে হালকা যায় তখন আবার বাঁকে। এটাতে দুইবার বাঁকাইয়া দেখা যায় মধ্যবর্তী কোণটা বেশ বড় করে দেয়, তাহলে ডেল্টার মানটা বেশ বড় সড়ো পাওয়া যায়। তাহলে পি থেকে কিউ, আবার কিউ থেকে আর, আবার আর থেকে এস, তাহলে ডেল্টার মানটা কখনো শূন্য হবে না। কিন্তু ডেল্টার মানটা আসলে মিনিমাম করা যায়, মানে মিনিমাম একটা মানে পৌঁছানো যায়। আমি বলতেছি না যে ডেল্টা 0 করা যাবে, ডেল্টার মান একটা মিনিমাম পর্যায়ে পৌঁছানো যায়। এই যে ডেল্টার মান মিনিমাম পর্যায়ে পৌঁছানো যায়, এটা বলা হবে ন্যূনতম বিচ্যুতি কোণ। আবার বলে কি বলা হবে? ন্যূনতম বিচ্যুতি কোণ। ন্যূনতম বিচ্যুতি কোণ বলতে কি বোঝায়? আই হোপ সবাই বিচ্যুতি কোণের মানে তো বুঝছো। বিচ্যুতি কোণ মানে হচ্ছে যত ডিগ্রি কোণে বাঁকানো, যত ডিগ্রি কোণে বিচ্যুত হয়। আর এই বিচ্যুতি কোণটা যেহেতু I1 এর উপর নির্ভর করে, তাহলে I1 এর মানটা চেঞ্জ করে করে বিচ্যুতি কোণের মানটা চেঞ্জ করা যায়। হিসাব করে দেখা গেছে I1 যখন অনেক ছোট, I1 যখন অনেক ছোট, এগুলো আসলে এক্সপেরিমেন্টাল ডাটা, এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। তখন I1 যখন অনেক ছোট, ডেল্টা তখন অনেক বড়। তার মানে কি? বিচ্যুতি কোণ যখন অনেক, আপাতন কোণ I1 এর মান যখন অনেক ছোট থাকে, বিচ্যুতি কোণের মান তখন বেশ বড় সড়ো পাওয়া যায়, বেশ বড় একটা মান পাওয়া যায়। তারপরে যদি আমরা I1 এর মান একটু একটু করে বাড়াই, বিচ্যুতি কোণের মান একটু একটু করে আসলে কমে, তাহলে I1 বড় হচ্ছে বিচ্যুতি কোণ কমতেছে, I1 বড় হচ্ছে বিচ্যুতি কোণের মান কমতেছে, একটা বাড়লে আর একটা কমে। এই যে I1 বাড়লে ডেল্টাটা কমে যায়, এখান থেকে তোমার কাছে মনে হবে তাহলে I1 এর সাথে মেবি ডেল্টা সম্পর্ক ব্যস্তানুপাতিক, আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যস্তানুপাতিকের মতো।
তাহলে কি বলছি, প্রথমে ধরো আই ওয়ান অনেক ছোট, তখন ডেল্টাটা আসলে অনেক বড়। এখন যদি আই ওয়ান বড় করি, বিচ্যুতি কোণটা ছোট হয়, আই ওয়ান বড় হচ্ছে, ডেল্টাটা ছোট হচ্ছে, আই ওয়ান বড় হচ্ছে, ডেল্টাটা ছোট হচ্ছে, এইভাবে ডেল্টাটা না একটা মিনিমাম পর্যায়ে পৌঁছায়। এই মিনিমাম পর্যায়ে পৌঁছানোর পর আমরা যদি আই ওয়ানটা আরো বড় করি, তখন ডেল্টাটা উল্টে গিয়ে এটার সাথে সাথে এটা আবার বাড়তে থাকে। তাহলে আই ওয়ান বাড়লে তখন ডেল্টাও বাড়ে। কথাটা একটু বেশ ঝামেলার, তারা আবার শোনো যারা বুঝছো না। আই ওয়ান যখন অনেক ছোট, ডেল্টা তখন অনেক বড়। এখন যদি আই ওয়ান বৃদ্ধি করি, আয়ন যদি বৃদ্ধি করি, তাহলে ডেল্টাটা আসলে হ্রাস পায়। তাহলে ধরুন আমরা আই ওয়ান বাড়াচ্ছি, ডেল্টা হ্রাস পাচ্ছে, আই ওয়ান বাড়াচ্ছি, ডেল্টা হ্রাস পাচ্ছে, পাইতে পাইতে এটা একটা মিনিমাম পর্যায়ে পৌঁছায়। সেই মিনিমাম পর্যায়ে পৌঁছায় ডেল্টা জিরো হয় বলছি না, কিন্তু বলছি মিনিমাম পর্যায়ে পৌঁছায়। এই যে ডেল্টাটা মিনিমাম পর্যায়ে পৌঁছাইলো, এটা বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ বা ডেল্টা মিনিমাম। এখনো যদি আমরা আই ওয়ান আরো বাড়াই, তাহলে ডেল্টাটা আর কমে না, তখন আই ওয়ান বাড়াইলে ডেল্টাটাও বাড়তে থাকে। এই যে আই ওয়ান বাড়াইলে ডেল্টাটা আবারও বাড়তে বাড়তে থাকে, তখন দেখা যায় যে ডেল্টা বাড়লে ডেল্টা, আই ওয়ান বাড়াইলাম ডেল্টা বাড়লো, আই ওয়ান বাড়াইলাম ডেল্টা বাড়লো। চলো এটা একটা গ্রাফ দিয়ে বুঝি, তাহলে আরো সুন্দর হবে। গ্রাফ দিয়ে যদি এই পুরো অংশটা বুঝতে যাই, তখন আমরা যদি কি বলে এই 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 জায়গাটা দেখলেই তুমি বুঝে যাবে যে এখানে আসলে কি হয়েছে। দেখো, প্রতিসরণ কমিউনিকেশন সমান হচ্ছে সাইন এ বাই সাইন আর, এটা জানি। এই গ্রাফটা দেখো, এই গ্রাফের এক্স এক্সিস বরাবর বসানো হচ্ছে আই, মানে যেটা হচ্ছে আই ওয়ান, আমরা যেটা আই ওয়ান বলি আপাতন কোণ। আর ওয়াই এক্সিস বরাবর বসানো হচ্ছে ডেল্টা, ওয়াই এক্সিস বরাবর বসানো হচ্ছে ডেল্টা। তো আমি আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট দিচ্ছি। তো প্রথম পয়েন্টটা ধরে নাও, এই পয়েন্টটা ধরে নাও 1 নম্বর পয়েন্ট, এটা ধরে নাও 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। দেখো অনেকগুলো পয়েন্ট আছে। সো তোমার যদি 1 নম্বর পয়েন্টটারে এক্সপ্লেইন করতে বলা হয়, বলো তো 1 নম্বর পয়েন্টের এক্স বেশি নাকি ওয়াই বেশি? অবশ্যই ওয়াই বেশি। 1 নম্বর পয়েন্টটাতে দেখা যাচ্ছে এক্স এর দিকে যাচ্ছে একটু, কিন্তু ওয়াই এর দিকে অনেক করে উঠে যাচ্ছে। তার মানে আই ওয়ান এর মান যখন অনেক ছোট, মানে এক্স এর মান যখন অনেক ছোট, ডেল্টা ওয়াই তখন অনেক বড়। এটাই তো বলতেছিলাম আমি, যে আই ওয়ান এর মান যখন অনেক ছোট, ডেল্টা তখন অনেক বড়। তারপরে যখন টু যে পয়েন্টটা দেখো তো, আই ওয়ান এর মান একটু বাড়ছে কিন্তু ডেল্টাটা একটু কমে গেছে। আবার থ্রিতে এসে আই আই ওয়ান এর মান আরেকটু বাড়ছে। তাহলে এইভাবে আই ওয়ান এর মান একটু একটু করে বাড়ানো হচ্ছে, ডেল্টার মান একটু একটু করে কমতেছে। কমতে কমতে 4 নম্বর যে পয়েন্টটা বলছি, এটা একটু বেশি স্পেশাল। এখানে আইসা আই ওয়ান এর মান অনেক বড় হয়েছে, কিন্তু ডেল্টার মান কমতে কমতে একদম সর্বনিম্ন হয়েছে। কার মান একদম সর্বনিম্ন হয়েছে? ডেল্টার মান। কিন্তু এরপরে দেখো তো 4 থেকে যখন 5-এ গেছে কি হয়েছে? 4 থেকে 4 থেকে যখন 5-এ গেল, তখন দেখা যায় আই ওয়ান এর মান আরো বাড়ছে, কিন্তু ওয়াই এর মান মানে ডেল্টার মান আবার বেড়ে যাচ্ছে। তাহলে দাঁড়াইলো 4 নম্বর পয়েন্টে আসার পর যখন আমি আই ওয়ান একটু একটু করে বাড়াচ্ছি, তখন ডেল্টাটাও একটু একটু করে বাড়তেছে। তাহলে আবার আই ওয়ান বাড়বে, ডেল্টা বাড়বে, বাড়তে বাড়তে এরকম 6 পর্যন্ত যাবে। তাহলে এই গ্রাফটা দেখে যদি জিজ্ঞেস করা হয় যে কোন পয়েন্টে ডেল্টাটা মিনিমাম ছিল, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে আসলে ডেল্টাটা মিনিমাম। এখানে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য, মানে আই ওয়ান এর একটা মানের জন্য ওয়াই এর মানটা সবচেয়ে নিচে, এটা বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। তাহলে একটু খেয়াল করে দেখো, তারা এই দিকে টাইনা, এই যে জায়গাটা, এটা আছে ডেল্টা মিনিমাম, ন্যূনতম বিচ্যুতি কোণ। এবং এখানে একটা কন্ডিশন লেখা আছে দেখো, ন্যূনতম বিচ্যুতি কোণ হওয়ার শর্ত হচ্ছে আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু হতে হবে, আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু হতে হবে। এটা এমসিকিউর জন্য বা সিকিউর জন্য এত গুরুত্বপূর্ণ। তোমাকে বলা হবে বিচ্যুতি কোণ ন্যূনতম হওয়ার শর্ত কি। বিচ্যুতি কোণ আসলে ন্যূনতম তখনই হয় যখন আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু এবং আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু। একটু মনে রেখো। এখন আমাদের কাছে যে আমাদের কাছে নর্মালি যে ইকুয়েশন গুলো আছে, এই যে ডেল্টা ইজ ইকুয়াল টু, আমি যদি এখানে একটু লিখি, আমরা এখন পর্যন্ত যে ইকুয়েশন গুলো জানতাম, যে ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, এটা হচ্ছে ডেল্টা বের করার ইকুয়েশন। এদিকে আবার আর ওয়ান প্লাস আর টু ইজ ইকুয়াল হচ্ছে এ, এটা হচ্ছে বিচ্যুতি কোণ। আর ওয়ান প্লাস আর টু ইজ ইকুয়াল হচ্ছে এ। তো আমরা যদি এই জায়গাটা একটু দেখি, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, আর আর ওয়ান প্লাস আর টু এই দুইটার সমষ্টিটা হচ্ছে আসলে এ এর সমান। তাহলে আর ওয়ান প্লাস আর টু কি লেখা যায়? ডেল্টা সমান লেখা যায় আই ওয়ান প্লাস আই টু মাইনাস এটা হচ্ছে এ। এটা অলওয়েজ মানবে, একটা প্রিজম অলওয়েজ এই ইকুয়েশন গুলো মানবে। এইটাও মানবে, আর ওয়ান প্লাস আর টু সমান এটাও মানবে। কিন্তু যখন আমরা ডেল্টা মিনিমাম লিখতে যাব, আমরা জানতাম ডেল্টা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে, ডেল্টা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে আই ওয়ান ইজ আই টু হতে হবে। তাহলে আই ওয়ান এবং আই টু যদি সমান হয়, আমি ধরলাম আই দুইটাই আই, আই ওয়ান ও আই, আই টু ও আই। সিমিলারলি আর ওয়ান এবং আর টু যখন সমান হবে, তাহলে লিখলাম আর ওয়ান ইজ টু আর টু সমান হচ্ছে আর, তার মানে আর ওয়ান ও আর, আর টু ও আর। এখন এই হিসাব অনুযায়ী
আমরা যদি ডেল্টা মিনিমাম লিখি, ডেল্টা মিনিমাম, তখন এই ইকুয়েশনটা দেখো কি হয়, I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1 এর জায়গায় লিখলাম I2 এর জায়গায় লিখলাম মাইনাস এ। কেন? এই ইকুয়েশনটা অলওয়েজ না, এটা যখন ডেল্টা মিনিমামে থাকবে তখন। তাহলে দেখো, আমরা আই লিখতে পারবো 2i, আর এর এই পাশে আইসা লিখতে পারবো এ প্লাস ডেল্টা মিনিমাম। মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেছে। তাহলে শুধু যদি আই বের করতে যাই, তখন ইকুয়েশনটা আসবে এ প্লাস ডেল্টা মিনিমাম ডিভাইডেড বাই 2। এই যে দেখো, আই এর একটা মান পেয়ে গেছি। এটা কিন্তু অলওয়েজ না, যখন ডেল্টা মিনিমাম থাকবে। সিমিলারলি আমরা এরকম একটা সূত্র জানতাম যে R1 প্লাস R2 এটা হচ্ছে এ। তাহলে R1 প্লাস R2 যদি এ হয়, R1 প্লাস R2 সমান হচ্ছে এ। কিন্তু যখন ডেল্টা মিনিমাম হবে, তখন R1 এর মান হতো আর R2 এর মান হতো আর, দুটো তো সেম। তাহলে 2R সমান আসবে এ। তাহলে আর সমান আসবে এ ডিভাইডেড বাই 2। এই যে দেখো, আমরা আর এর মান জেনে গেছি, এ ডিভাইডেড বাই 2। তাহলে আই সমান লিখতে পারবো এ প্লাস ডেল এম বাই 2, আর স্মল আর সমান লিখতে পারবো এ ডিভাইডেড বাই 2। এখন আমরা জানতাম স্নেলের সূত্র অনুযায়ী মিউ ইজ ইকুয়াল হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তাহলে সাইন আই এর জায়গায় লিখতে পারবো, দেখো তো আই সমান কি, এ প্লাস ডেল এম বাই 2। আই সমান লিখতে পারবো এ প্লাস ডেল্টা মিনিমাম ডিভাইডেড বাই 2। আর নিচে আসবে কি, সাইন আর, আর মানে হচ্ছে এ বাই 2, আর ইজিগুলো হচ্ছে এ বাই 2। তাহলে এই যে দেখো, মিউ ইজিগুলো পেয়ে গেলাম সাইন এ প্লাস ডেল এম ডেল মিনিমাম বাই 2 ডিভাইড বাই সাইন এ বাই 2। তুমি যদি এই পুরো ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনে আসলে দুইজন অপরিচিত। আর নর্মালি এ যেটা দেখতে পাচ্ছি, এ এর মান হচ্ছে ফ্রিজম কোণ, এটা 60 ডিগ্রি হয় সমবাহু ফ্রিজমের ক্ষেত্রে। ডেল্টা মিনিমাম যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, আর মিউ হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক। তাহলে বলো, লেন্স নর্মালি কিসের তৈরি হয়? কাচের তৈরি। তাহলে আমাদেরকে যদি এই দুইটা ইনফরমেশন দিয়ে, কি দিয়ে, মিউ দিয়ে ডেল্টা মিনিমাম বের করতে বলা হতে পারে, এখানে দুইটা জিনিস একদম মুখস্থ রাখতে হবে। একটা দিয়ে একটা বের হবে। ডেল্টা মিনিমাম দিলে মিউ বের হবে, আর মিউ দিলে ডেল্টা মিনিমাম বের হবে, একটু মনে রেখো প্লিজ। তো এখানে হিসাব করে দেখা যায়, মিউর মান যখন রোড 2, রোড 2 এর মান কিন্তু হচ্ছে 1.41। যদি মিউর মান রোড 2 অথবা 1.41 দেয়, তখন ডেল্টা মিনিমাম পাওয়া যায় 30 ডিগ্রি। একটু ডিএমসি বা ডিরেক্ট মুখস্থ করো, ডিরেক্ট মুখস্থ করো ভাই, এটা আসলে যেন আর তোমার আর ক্যালকুলেশন না হতো। অথবা তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, মিউর জায়গায় যদি তুমি রোড 2 বসাও, এটা ক্যালকুলেশন করে ডেল্টা মিনিমামের মান আসে 30 ডিগ্রি। আবার এই মিউর মান যদি আমরা রোড ওভার 3 বসাইতাম, এই মিউর মান যদি আমরা রোড ওভার 3 বসাইতাম, মানে 1.64 মেবি একটা, তাহলে দেখা যাবে এটার মান পাওয়া যায় 60 ডিগ্রি। এটা একটু মনে রাখো। তাহলে উল্টায় যদি প্রশ্ন করে যে একটা সমবাহু প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে তার প্রতিসরাঙ্ক হতো রোড 2। ন্যূনতম বিচ্যুতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে প্রতিসরাঙ্ক হতো রোড 3। আজকে তাহলে এই পর্যন্তই। প্রিজমের আরো কিছু অংশ রয়ে গেছে, আমরা পরবর্তী ক্লাসে দেখবো।